ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে, এখানে যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো মন দিয়ে তোমাদের অনেকগুলো মডেল কোশ্চেন সেট দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করো। দেখো এই পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে তোমাদের ইংলিশে নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের জন্য একটি খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের ফাইনাল পরীক্ষা যখন হয়ে যাবে তারপরে যে তোমরা ক্লাস 10-এ উঠবে অর্থাৎ সামনে মাধ্যমিক দেবে, তো তোমাদের নতুন ক্লাসে আমি একটা নতুন ব্যাচ খুলবো। আমার সিদ্ধান্ত এটাই যে আমি একটা অনলাইনে ব্যাচ পড়াবো, আর তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটি ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে কানেক্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, তারপর আমরা আলোচনা করব ডিটেলস। মেনলি আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান মাধ্যমিকের পড়াবো। চলো এবার আমরা শুরু করছি ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট। প্রথমতই দেখো বলেছে সেকশন এতে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, যেটা সিন অংশ। অর্থাৎ এখানে আমাদের একটা সিন থাকবে, সেটা পড়তে হবে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। একদম চলো প্রথম থেকে আমি শুরু করছি পড়াটা। ওকে, আই কাট দ্য উড আই কালেক্ট ইনটু, দেখো এখানে বলেছে যে স্ট্যাক্স, এর মানে হলো আমি যে কাঠগুলো সংগ্রহ করছিলাম সেগুলোকে খুঁটিতে কেটেছিলাম। স্ট্যাক্স বলতে খুঁটিতে কাটছে এখানে, মানে আমি প্রথমত কাঠ কাটলাম এবং সেগুলো কী করলাম, খুঁটিতে কনভার্ট করলাম। আই ড্রপ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, এর মানে হলো দেখো আমার তাঁবু, মানে আমি একটা কোনো মতো একটা সাময়িক একটা তাঁবু টানিয়েছিলাম, দেখো আমার তাঁবুর চারপাশে কী করলাম, অর্ধবৃত্তাকার মাটিতে সেগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম, ওই যে যেগুলো খুঁটি করছিলাম সেগুলোকে। দ্য স্টাক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, অর্থাৎ এই যে খুঁটিগুলো যে ছিল সেই খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে ছিল। আই পুট দ্য কেবল আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্ট্যাক ইন দ্য ম্যানার অফ দ্য ফেন্স, এর মানে হলো দেখো জাহাজ থেকে উদ্ধার করা তারগুলো আমি বেড়ার মতো খুঁটির চারপাশে রেখেছিলাম বা রাখছিলাম। আই ইউজড এ শর্ট লেডার টু গো ওভার দ্য ফেন্স, ফেন্স বলতে কি বলতো, বেড়া। এখন আবার আমরা পড়বো, দেখো এখানে ল্যাডার বলতে মই, বা আমরা বলতে পারি এখানে মই বলবো আমরা। তো ভিতরে ঢুকে পড়ার পর দেখো এখানে বলছে যে বেড়া পার হওয়ার জন্য আমি একটি ছোট্ট মই ব্যবহার করেছিলাম। তারপরে ওয়ান্স আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি শো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, তো আমি কী করলাম, যখন ভিতরে ঢুকে পড়লাম তখন আমি কী করলাম, মইটি আমার পেছনে সরিয়ে নিলাম যাতে বাইরের জগতের বিরুদ্ধে আমি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকতে পারি, মানে টোটালি আমি আইসোলেট করে নিলাম নিজেকে। তারপরে ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশন আফটার আই হ্যাড বিন অন দ্য আইসল্যান্ড ফর 10 or 12 days ইট অকার টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম। তো চলো টোটালটা পড়ি তারপর এক্সপ্লেন করে দিই। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে। এই যে আমি একটা তাঁবু বানিয়েছিলাম অস্থানিক রূপে, সেখানে আমি আমার সমস্ত জিনিসপত্র, যেটা প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার নিয়ে এসেছিলাম। আমি প্রায় 10-12 দিন এই দ্বীপে থাকার পর আমার মনে হলো যে আমি সময়ের হিসাব হারিয়ে ফেলবো। স্বাভাবিক তো, তার কাছে না ঘড়ি আছে না ক্যালেন্ডার আছে। দেখো বলা হচ্ছে যে এর কারণ ছিল আমার কাছে ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। এটি প্রতিরোধ করার জন্য, মানে এই যে সময়ের মেজারমেন্টটা আমি যে ভুলে যাচ্ছি, এটা প্রতিরোধ করার জন্য আমি আমার ছুরি দিয়ে আমার অবতরণের তারিখটি একটি বড় খুঁটিতে কেটেছিলাম, মানে আঁচড় কেটেছিলাম, যেটা নোচ বলছে না। আমি প্রতিদিনের জন্য আমার ছুরি দিয়ে একটি খাঁজ রেখেছিলাম, মানে একটা করে আঁচড় কাটতাম। এই গেল টোটাল স্টোরিটা। এবার আমরা সুন্দর করে পড়বো কোশ্চেনগুলো এবং সলভ করবো। এই নাম্বারে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের প্রশ্নটা পড়তে হবে এবং তার মধ্যে যেটা সঠিক উত্তর অপশন রয়েছে সেটা কিন্তু আমাদের টিক দিতে হবে। তো আমি নিচে অ্যান্সার করে দিচ্ছি। দেখো 1 নম্বর, দ্য ন্যারেটর কাট দ্য উড ইনটু, মানে এই যে ন্যারেটর যে আছেন, যিনি এটা বলছেন, তিনি তার যে এই যে কাঠগুলো যে কাটলো সেগুলো ইনটু কীভাবে কেটেছিল। অপশন এতে আছে প্ল্যাঙ্কস, বিতে আছে স্ট্যাক্স, সিতে আছে লকস, ডিতে আছে বোর্ডস। আমরা তো একটু আগে ভালো করে পড়লাম, তাহলে এখান থেকে অবভিয়াসলি বলতে পারি এটা স্ট্যাক্স হবে, অর্থাৎ খুঁটি আকারে কেটেছে। কিন্তু কোনো কারণে যদি পরীক্ষাতে একটু হার্ড দিয়ে ফেলে সিন অ্যান্ড সিন, তখন আমরা কী করব, সেটারও সুন্দর একটা টেকনিক আছে। চলো আমরা সেই টেকনিকটা দেখি। একদম
তোমরা এর আগের ক্লাসও আমার কাছে যে টেকনিকগুলো শিখেছো আমি সেগুলোই শেখাবো। দেখো এখানে আই কাট দ্য উড আই কালেক্ট ইন্টু স্ট্যাক্স, এই দেখো এখানে এই যে ইন্টু স্ট্যাক্স, এখানে স্ট্যাক্স বলেছে তাই না, দেখো ইন্টু স্ট্যাক্স অর্থাৎ খুঁটিতে কিন্তু ছোটো ছোটো খুঁটিতে কিন্তু আমি কেটে নিলাম। তাহলে এইভাবেও কিন্তু আমি খুঁজে খুঁজে বের করতে পারি তাই না, অবশ্যই এটা ফলো করবে। তো বি নাম্বার স্ট্যাক্স রাখবে। হ্যাঁ, তারপরে 2 নম্বর দ্য স্ট্যাক্স ওয়ার ড্রাভেন ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ ড্যাশ শেপ। তো কেমন আকারে রেখেছিল, এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেরকম সার্কেল রয়েছে, স্কোয়ার রয়েছে, সেমি সার্কেল রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে। এবার চলো আবার আমরা এটা দেখবো যে ওখানে কি আছে। যদি সাপোজ আমরা যদি নাই পড়ে থাকি তখন আমরা কীভাবে সলভ করবো, এই টেকনিকটাও জেনে রাখি। একেবারে উপরের দিকে চলো দেখি কি আছে এখানে। এই দেখো এখানে আছে ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল। এই দেখো সেমি সার্কেল শব্দটা রয়েছে, আমাদের অপশনেও কিন্তু সেমি সার্কেল শব্দটা রয়েছে, তার মানে এটাই আমরা কিন্তু রাইট করব। ওকে, চলো আমরা একবার সেমি সার্কেল করে নিই, দেখি তো এটাই হয় নাকি। তাহলে 2 নম্বরটা দেখো এখানে সেমি সার্কেল রয়েছে, তারপরে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই যে ওখানে বলছে না অর্ধবৃত্তাকার করে আমরা করছিলাম, তো সেমি সার্কেল এটা হলো। এবার আমরা উত্তর মেলাবো যে আদতেও কি সঠিক হলো। দেখো আমিও কিন্তু জানি না যে কী কী উত্তর আছে এখানে, তো সি নাম্বার সেমি সার্কেল হলো। তাহলে আমরা এই টেকনিকেও কিন্তু সলভ করতে পারি। তো বেশি চাপ নেব না, আমরা একদম রিল্যাক্সে থাকবো এবং মন দিয়ে পড়বো। ওকে, 3 নম্বর দ্য ন্যারেটর ইউজড এ ড্যাশ টু গো ওভার দ্য ফেন্স। তো ফেন্সটা মানে বেড়াটা পার করার জন্য তিনি কী করেছিলেন, একটা মই ব্যবহার করেছিলেন। তো মই কত নম্বর আছে, ল্যাডার মানে হচ্ছে মই, দেখো ল্যাডার শব্দটা পড়েছিলাম, তাহলে এ নাম্বার অপশনটা হবে রাইট। সেটা হচ্ছে নেক্সট প্রশ্নতে 4 নম্বরে দ্য ন্যারেটর উইথড্র দ্য ল্যাডার টু ড্যাশ। ওই যে মইটা যে সরিয়ে নিত, কেন করতো, টোটাল ওয়ার্ল্ডের থেকে তিনি নিজেকে আইসোলেট করার জন্য। তো 45 হিমসেলফ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু আগে আমরা পড়লাম তাই না। তারপরে 5 নম্বর দ্য ন্যারেটর কাট দ্য ডেট অফ ইজ ল্যান্ডিং অন এ ড্যাশ। এখানে কি করেছিল, একটা পোস্ট বানিয়েছিল এবং সেই পোস্টের মধ্যে তিনি কিন্তু আচর করতো। তাহলে পোস্ট অপশনটা রয়েছে, আমরা পড়লাম একটু আগে, তো পোস্ট হবে বি নাম্বার। উত্তর মিলিয়ে নাও, দেখো পোস্টই আছে। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমাদের পুরো পরিপূর্ণ করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে। তো প্রথমটা রয়েছে দেখো দ্য ন্যারেটর ড্রপ দ্য স্ট্যাক ইন্টু দ্য গ্রাউন্ড ড্যাশ অ্যাপার্ট। উনি কিন্তু প্রত্যেকটাকে 6 ইঞ্চি করে ভাগ করেছিলেন না, 6 ইঞ্চি তাই না। তাহলে লিখবো দেখো 6 ইঞ্চেস। চলো এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তো দেখো তাই আছে 6 ইঞ্চেস। নেক্সট 2 নম্বর দ্য ন্যারেটর পুট দ্য কেবল অ্যারাউন্ড দ্য স্ট্যাক্স ইন দ্য ম্যানার অফ ড্যাশ। কী করেছিল, ক্যাবেল দিয়ে একটা বেড়া বানিয়েছিল, তো বেড়াকে ইংলিশে বলে ফেন্স, তো উত্তর হবে ফেন্স। নেক্সট দ্য ন্যারেটর ব্রট অল হিজ ড্যাশ ইনটু দ্য টেন্ট। তো কী করেছিল, স্টোর্স অ্যান্ড প্রভিশনের জন্য, তাহলে অ্যান্সার হবে দেখো স্টোর্স অ্যান্ড প্রভিশনের জন্য। নেক্সট 4 নম্বর দ্য ন্যারেটর ওয়াজ অন দ্য আইসল্যান্ড ফর ড্যাশ ডেইজ হুইন দ্য ব্রট অফ কিপিং ট্র্যাক অফ দ্য টাইম। এখানে 10 এবং 12 দিনের একটা কথা বলা হয়েছিল, তো 10 or 12 হবে। নেক্সট 5 নম্বর দ্য ন্যারেটর কাট এ নোচ অন দ্য পোস্ট ফর এভরি। কী করতো, এভরিডে মানে প্রত্যেক দিন কিন্তু করে একটা করে আচর কাটতো যখন একটা দিন হয়ে যেত তাই না। এরপরে আসছি আমরা নেক্সটে সিতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। দেখো এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাহলে দেবো না। যেখানে সাপোর্টিং স্টেটমেন্ট চাইবে সেখানে দেবো, যেখানে চাইবে না সেখানে দেবো না। তো 1 নম্বর দ্য ন্যারেটর বিল্ড এ হাউস অ্যারাউন্ড হিজ টেন্ট। মানে এই দেখো ন্যারেটর কী করছিল, তার বাড়ির পাশেই কোনো একটা জায়গায় একটা কী করছিল, একটা তাঁবুটা নিয়েছিল। এটা তো ভুল, সেটা তো একটা দ্বীপের মতোটা নিয়েছিল, তো এটা কী হবে, ফলস, অর্থাৎ এফ হবে তাই না। তিনি তো প্রবলেমে পড়েই সেটা করেছিল, তাও একটা ফাঁকা দ্বীপে। নেক্সট 2 নম্বর দ্য ন্যারেটর ইউজড এ ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। মানে বেড়াটা পার করার জন্য একটা ল্যাডার ব্যবহার করেছিল, মই, এটা সত্যটিই হবে। নেক্সট দ্য ন্যারেটর ফরগেট টু ব্রিং স্টোর্স অ্যান্ড প্রভিশন ইনটু দ্য টেন্ট, এটা ভুল, মিথ্যা হবে। তারপর দেখো দ্য ন্যারেটর লস্ট ট্র্যাক অফ দ্য টাইম অন দ্য আইসল্যান্ড। ওই যে আইসল্যান্ডটা ছিল দ্বীপের মধ্যে গিয়ে তিনি কিন্তু সময়ের ব্যাপারে কোনো কিছু কিন্তু নির্ধারণ করতে পারছিল না, কারণ তার কাছে ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না। এটা সত্য, তো টি লিখবো। 5 নম্বর দ্য ন্যারেটর রোট দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং অন ট্রি। এটা কিন্তু গাছের মতো লেখেনি, তিনি একটা পোস্টের মতো লিখেছিলেন, তার জন্য কি এটা কী হবে, দেখো ফলস হবে। নেক্সট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর হোয়াট দ্য ন্যারেটর কাট দ্য উড ইনটু। তো এই ক্ষেত্রে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর কাট দ্য উড ইনটু, মানে এই যে কাঠগুলো সেগুলো কী করেছিল, খুঁটি আকারে কেটেছিল, তো ইংলিশে বলে খুঁটিকে স্ট্যাক্স তাই না, তাহলে বলবো স্ট্যাক্স। নেক্সট 2 নম্বর হাউ ডিড দ্য ন্যারেটর গো ওভার দ্য ফেন্স। ওই বেড়াটা কীভাবে পার করতো, হি ইউজড এ ল্যাডার, একটা মই ব্যবহার করে। এরপরে দেখো ওয়াই ডিড দ্য ন্যারেটর উইথড্র দ্য ল্যাডার, কী করতো, টু ফর্টিফাই হিমসেলফ, নিজেকে আইসোলেট করার জন্য তাই না। 4 নম্বর হোয়াট ডিড দ্য ন্যারেটর ব্রিং ইনটু দ্য টেন্ট, হিজ স্টোর্স অ্যান্ড প্রভিশনের মাধ্যমে। 5 নম্বর হোয়াট ডিড দ্য ন্যারেটর কাট নোচেস অন দ্য পোস্ট, এটা দেখো হবে টু কিপ ট্র্যাক অফ টাইম, ওই যে টাইমের জন্য তো তিনি কী করতেন,
যে ওই ইসের মধ্যে একটা করে আঁচড় কাটতেন, যে একটা দিন শেষ একটা করে আঁচড় কাটছে, নাহলে টাইম কী করে সে বুঝবে, তাই না? এরপরে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, মানে এখানে আমাদের একটা আনসিন প্যাসেজ রয়েছে, সেটা পড়তে হবে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেটাই আমাদের সলভ করতে হবে। তো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললাম টিমকে দিতে, কারণ এটা অনেক সময় প্যারাগ্রাফ হিসাবে আসে, তো যদি আমরা একটু জেনে রাখি তো আমাদের ভালো হবে। এমনকি অনেক সময় প্রবন্ধ হিসাবেও দেয় বাংলাতে, আর ইংলিশে অনেক সময় প্যারাগ্রাফ হিসাবে দেয়, বায়োগ্রাফি হিসেবে লিখতে দেয়। তো একটু চলো জেনে নেই, জানলে ভালো হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন 1820 ইন এ স্মল ভিলেজ অফ বেঙ্গল। মানে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে বাংলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। ইভেন অ্যাজ এ চাইল্ড হি লাভড, আচ্ছা দাগিয়ে দিই না, কোথা থেকে পড়াচ্ছে তাহলে সুবিধা হবে। Even as a child, he loved books and would walk miles to the nearest school, carrying his state on his head. এর মানে হলো একেবারে ছোট্টবেলা থেকেই তিনি বই পছন্দ করতেন এবং নিচের লেখার পত্র মাথায় করে মাইলের পর মাইল হেঁটে নিকটতম স্কুলে যেতেন। মানে তিনি সেই সমস্ত যে বইপত্রগুলো রয়েছে, বইপত্র বা অন্যান্য বিষয়গুলো সব কিছু মাথায় করে কী করতো, মাইলের পর মাইল, যেটা আমরা কিলোমিটার বলি কি না, কিলোমিটারের দিকে বড় হচ্ছে মাইল, অনেকটা ডিস্টেন্স পর্যন্ত তিনি কিন্তু হেঁটে যেতেন। হোয়েন হি গ্রিউ আপ হি বিকাম এ টিচার অ্যান্ড লেটার প্রিন্সিপাল অফ দ্য হিন্দু কলেজ ইন কলকাতা, হোয়ার হি ইন্ট্রোডিউস দ্য মডার্ন মেথড অফ টিচিং সংস্কৃত। এর মানে হলো দেখো, যখন তিনি বড় হলেন তিনি কলকাতার হিন্দু কলেজের শিক্ষক এবং পরে কিন্তু অধ্যক্ষ হলেন, যেখানে তিনি সংস্কৃত শিক্ষার আধুনিক পদ্ধতি চালু করেছিলেন। তারপরে চলো পড়ি আরেকটু। হি ওয়াজ অলসো গ্রেট সোশ্যাল রিফর্মার, মানে তিনি যদি বলা যায় তিনি একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। ওকে, হি ফট এগেনস্ট দ্য প্র্যাকটিসেস অফ সতী অ্যান্ড অ্যাডভোকেট ফর উইডো ম্যারেজ। এইবার গল্পটা হচ্ছে, দেখো তিনি সতী প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বিধবা পুনর্ব্যবহার পক্ষে ছিলেন, অর্থাৎ সেটা চালু করেছিলেন, তাই না? এবার আমরা পড়ব, দেখো এখান থেকে, হ্যাঁ। ওয়ান ডে হোয়াইল ওয়াকিং থ্রু এ বাসলিং মার্কেট হি শ এ ইয়াং গার্ল নেমড রানী বিগিং ফর ফুড। তো তিনি একজন, দেখো তিনি কি হলো, একদিন এক ব্যস্ত বাজারে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, তিনি রানী নামে এক যুবতী মেয়েকে ভিক্ষা করতে দেখলেন, মানে খাবারের জন্য, ওকে, খাবার চাচ্ছে। মুভড বাই হার প্লিট, বিদ্যাসাগর গেভ her his own meal and later arranged for her education. খুব সুন্দর একটা কথা এখানে বলা হচ্ছে। তার দুর্দশায় অনুপ্রাণিত হলেন বিদ্যাসাগর এবং তাকে নিজের খাবার দিয়েছিলেন এবং পরে তার শিক্ষার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। হিজ কাইন্ডনেস ইন্সপায়ার্ড ম্যানি অ্যান্ড হিজ লেগেসি লিভস অন ইন ইন্ডিয়াস স্কুল অ্যান্ড লস। দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তার এই দয়া অনেক মানুষকে কিন্তু ইন্সপায়ার বলতে অনুপ্রাণিত করেছিল এবং ভারতের স্কুল এবং আইনে তার অধিকারটিকে টিকিয়ে রাখতেও কিন্তু সাহায্য করেছিল। মানে এগুলো ভালো জিনিস, তাই না? আচ্ছা, চলে আসছে আমরা হিউম্যানিটির জন্য খুব দরকার, তাই না? তারপরে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, 5টি প্রশ্ন। 1 নম্বর, বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? তো আমরা একটু আগে যখন পড়লাম তখন একটা বিষয় কিন্তু জানলাম যে তিনি 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। দেখো এইভাবে কিন্তু আমরা উত্তর বের করতে পারি। এ দেখো 1820 আছে এখানে, তাহলে চলো এবার আমরা এখানে দাগিয়ে দিই 1820 হয়ে গেল, বি নাম্বার অপশন রাইট। তারপরে অ্যাজ এ চাইল্ড হি ক্যারিড হিজ ড্যাশ অন হিজ হেড, কী করতো, স্লেট মানে পত্র, স্লেট বলতে স্লেটই পত্র ওগুলো বলে না, স্লেট যে যার মধ্যে লেখালেখি করে, ঠিক আছে। তারপরে 3 নম্বর, হি বিকাম প্রিন্সিপাল অফ ড্যাশ কলেজ, কোন কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন? হিন্দু কলেজের, তো অ্যান্সার হবে দেখো এই নাম্বার হিন্দু কলেজ। 4 নম্বর, বিদ্যাসাগর ফট এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ড্যাশ, কিসের বিরুদ্ধে লড়েছিলেন? তো আমরা পড়লাম যে সতীর বিরুদ্ধে, তো সতী প্রথা, তাই না? এটা হবে। তারপরে 5 নম্বর, দ্য গার্ল হি হেল্প ইন দ্য মার্কেট ওয়াজ নেম, তার নাম কী ছিল? মার্কেটের মেয়েটার তার নাম ছিল রানী, তাই না? তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স, আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। প্রথমতই বিদ্যাসাগর ওয়াকড মাইলস টু দ্য নিয়ারেস্ট ড্যাশ, মানে বিদ্যাসাগর মাইলের পর মাইল হেঁটে চলতেন, কোথায়, কোন উদ্দেশ্যে? স্কুলের উদ্দেশ্যে, তাহলে উত্তর হবে দেখো স্কুল। তারপরে 2 নম্বর, হি ইন্ট্রোডিউস দ্য মডার্ন মেথড অফ টিচিং ড্যাশ, কি সংস্কৃতির আধুনিক কীভাবে পড়াতে হবে সেইভাবে, তো সংস্কৃত হবে অ্যান্সার। 3 নম্বর, হি গেভ দ্য বেগিং গার্ল হিজ ওন ড্যাশ, সেই যে মেয়েটা ভিক্ষা করছিল খাবারের জন্য তাকে তিনি কি দিয়েছিলেন? তো আমরা পড়েছিলাম যে এই ক্ষেত্রে তিনি তার খাবার দিয়েছিলেন মিল, তাহলে উত্তর হবে দেখো মিল।
তারপরে হিজ কাইন্ডনেস ইন্সপায়ার ম্যানি অ্যান্ড হিজ ড্যাশ লিভস অন, তো 4 নম্বর অ্যান্সার দেবো লিগেসি হবে। তারপর 5 নম্বর দ্য স্টোরি হাইলাইটস হিজ ওয়ার্ক অ্যাজ এ ড্যাশ রিফর্মার, কিসের রিফর্মার? সমাজ সংস্কার, তো সোশ্যাল হবে এখানে। এইবার সি নম্বর রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, 5টা প্রশ্ন 5 নম্বর। 1 নম্বর বিদ্যাসাগর ওয়াজ এ টিচার বিফোর বিকামিং এ প্রিন্সিপাল, এটা ট্রু হবে, কারণ প্রিন্সিপালের হওয়ার আগে কিন্তু তিনি একজন শিক্ষক ছিলেন। 2 নম্বর হি সাপোর্টেড দ্য কন্টিনিউশন অফ সতী, এটা সাপোর্ট করেনি, তার বিরুদ্ধে, মানে এটাকে বন্ধ করতে চেয়েছিলেন সতী প্রথা, তাই না? তারপরে সতীদাহ প্রথা, ওকে। নেক্সট 3 নম্বর দ্য গার্ল হি হেল্প ওয়াজ নেমড রানী, যে মেয়েটার হেল্প করেছিল তার নাম রানী, এটা সত্যটি হবে। 4 নম্বর হি নেভার লেফট হিজ ভিলেজ আফটার বিকামিং অ্যান অ্যাডাল্ট, তো এটা কী হবে দেখো ফলস হবে। তারপরে 5 নম্বর হিজ স্টোরি স্টার্ট ইন ম্যানি ইন্ডিয়ান স্কুল অ্যান্ড টুডে, হ্যাঁ প্রত্যেকটা স্কুল কলেজে কিন্তু শেখানো হয়, অনেক স্কুল কলেজে, তো এটা সত্য হবে, ঠিক হবে। এবার ডি নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, উত্তরগুলো আমাদের করতে হবে। প্রথম প্রশ্ন ইন হুইচ ইয়ার ওয়াজ বিদ্যাসাগর বর্ন, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1820 খ্রিস্টাব্দে। 2 নম্বর হোয়াট ডিড হি ক্যারি অন হিজ হেড অ্যাজ এ চাইল্ড, কি সে মাথায় করে কিনে যেত? স্লেট, তো হিজ স্লেট হবে। এরপরে হুইচ কলেজ ডিড হি বিকাম প্রিন্সিপাল অফ, কোন কলেজের প্রিন্সিপাল হয়েছিল? তবে দেখো হিন্দু কলেজ। নেক্সট হোয়াট সোশ্যাল ইভিল ডিড দ্য ক্যাম্পেইনিং এগেনস্ট, এটা সতীর বিরুদ্ধে ছিল, তো সতী হবে। তারপরে দেখো 5 নম্বর হোয়াট ডিড হি গিভ দ্য বিগিনিং গার্ল, এখানে হবে হিজ মিল, তার খাবার দিয়ে, তাই না? এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারির কিছু প্রশ্ন আমরা চলো টেকনিক্যালি সলভ করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভাবগুলো রয়েছে তার সঠিক ফর্মটা আমাদের বসাতে হবে। তো দেখো এই ক্ষেত্রে প্রথমে আছে দে ড্যাশ দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিল, তো অপশনে দেখো আছে কি স্পেন্ড আছে, তো স্পেনটা কিছুই না, এটা স্পেন্ড করে নিতে লাগবে, আর কিছু না, টি করে দিতে হবে স্পেন্ড, তো দেখো তাই আছে। নেক্সট বি নাম্বার উই ড্যাশ ইন দিস সিটি ফর এভার 10 years লিভ, তো লিভটা কী হবে দেখো হ্যাভ বিন লিভিং হবে। এরপরে সি নাম্বার আই ড্যাশ জাস্ট ড্যাশ রিডিং দ্য বুক, এখানে ফিনিশ আছে, তো ফিনিশটা কী হবে দেখো হ্যাভ ফিনিশড হবে, তো আই হ্যাভ এখানে হবে কি বলো তো, চলো লিখে দিই, এখানে হবে হ্যাভ আর এখানে হবে কি বলো তো, এখানে হবে ফিনিশড, আর কিছু না, বাস হয়ে গেল ফিনিশড, তো তাই লিখবো দেখো হ্যাভ ফিনিশড। তারপরে ডি নাম্বার দ্য প্রজেক্ট ড্যাশ বাই জুন নেক্সট ইয়ার কমপ্লিট আছে, তো কমপ্লিটটা কী হবে দেখো উইল বি কমপ্লিট, কারণ ভবিষ্যতে কাজটা কমপ্লিট করতে হবে, তো ভবিষ্যতের জন্য উইল বি কমপ্লিটেড হবে, তো হয়ে গেল। নেক্সট 4 নম্বর আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ এ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, মানে এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের করতে হবে, দেখো কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এ নাম্বার দে প্রিডিক্টেড দ্যাট ইট উড রেইন, এখানে দেখো দে প্রিডিক্টেড দ্যাট শব্দটা রয়েছে এখানে, তারা ভবিষ্যৎ করলো, বাণী করলো বা প্রিডিকশন করলো যে এটা হয়তো বৃষ্টি হতে পারে, তো দ্যাট আছে, তো এটা অবশ্যই কমপ্লেক্সের মধ্যে যাবে, তো এটাই হচ্ছে বিষয়। চলে আসছি নেক্সটে 2 নম্বরে দেখো বি নাম্বার আছে দ্য ওয়েদার বিং ফাইন দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, তো এই ক্ষেত্রে একটা সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ বলবো যে যখন আবহাওয়া ভালো হলো বাচ্চা কাচ্চা খেলতে গেল, তো সিম্পল হবে, তো সিম্পল হলো এটা। তারপর সি নাম্বার রবি ওয়াক আপ আর্লি বাট হি কুড নট রিচ স্কুল অন টাইম, রবি সকালে উঠলে পারো সে ঠিকমতো স্কুল যেতে পারেনি, এটা কি উঠলে পারো বাট আছে না এখানে, বাট দেখো লক্ষ্য করে বাট থাকলে কি হয় কম্পাউন্ড হয়, তো এইভাবে চিনবা টেকনিক্যালি, তো এটা হবে দেখো কম্পাউন্ড হলো। নেক্সট ফিনিশিং হিজ ওয়ার্ক মাই ফাদার রিটার্ন হোম, এখানে সিম্পল শব্দ হবে, মানে কাজ শেষ করে আমার বাবা বাড়ি ফিরলো, তো এখানে সিম্পল হলো। 5 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশনতে আমাদের এগুলো ফিল করতে হবে শূন্যস্থানগুলো। প্রথমটা এ নাম্বার ড্যাশ সানরাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য তো ইউনিভার্সে একটাই, তো একটা স্পেশাল জিনিস সেটার জন্য কী বসে দা বসে, তো এখানে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হয়ে গেল। নেক্সট বি নাম্বার দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য লক, মানে লকের উপর দিয়ে কী করলো, কুকুরটা লাভ দিল উপর দিয়ে, উপর বলতো ওভার, তাহলে এখানে হওয়া দরকার ওভার, চলো মিলাই, হ্যাঁ ওভারই আছে। তারপরে আই লাভ টু ওয়াচ ড্যাশ ওয়ান ডে ম্যাচ, আমি ওয়ান ডে ম্যাচ দেখবো, তো ওয়ান ডে ম্যাচ একটা স্পেশাল জিনিসই বলবো, মানে ওয়ান ডে একটা স্পেসিফিক একটা জিনিস দেখাচ্ছে, নির্দিষ্ট করে দেখা হচ্ছে, তো ওয়ান ডে, তো তার আগে অবশ্যই দা বসবে, তো এখানে দা বসলো। এরপরে ডি নাম্বার ড্যাশ এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, তো এখানে দেখো একটা পেন আছে এবং তার পাশাপাশি কিন্তু একটা ইরেজারের কথাও বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে বিসাইড ব্যাপারটা বসবে,
এরপরে আসছি 6 নম্বর, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, চেঞ্জ ফ্রম ইফ নেসেসারি। মানে এই যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে এগুলো বসাতে হবে আমাদের এই সমস্ত শব্দতে। যেরকম প্রথমটা রয়েছে যেরকম দ্য চাইল্ড রিসেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। তো ফ্রেজাল ভার্বে মনে রাখবা যে রিসেম্বলটা কী হবে, টেক আফটার হবে। কী হবে, টেক্স আফটার। অর্থাৎ এই ক্ষেত্রে কোনটা সঠিক হচ্ছে, টেক্স আফটার। তো টেক আছে, তো টেকটাকে টেক্স আফটার ইএস যুক্ত করে দিয়ে দেবো, বাস টেক্স আফটার হয়ে যাবে। তো এটাই হবে, দেখো হলো। তারপরে বি নাম্বার, দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি। তো দেখো এখানে ব্রট আউট হবে, তো ব্রট আউট শব্দটাও রয়েছে, তো এখানে ব্রট আউট দেবো। নেক্সট, মাই মাদার টাচ মি নট টু ডিসরেসপেক্ট। তো ডিসরেসপেক্টের শব্দ সিমিলার হতে পারে কীরকম, লুক ডাউন আপন হতে পারে, লুক ডাউন আপন, তো এখানে লুক ডাউন আপন হয়ে গেল। নেক্সটে দেখো আছে উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস, তো এখানে অ্যাবলিশটা হবে গিভ আপ। তারপরে দেখো ই নাম্বার, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ডটা হয়ে যাবে সেট আপ হয়ে যাবে অ্যাট কুচবিহার। তার মানে কী হবে, এখানে সেট আপ হয়ে গেলো, তাই না। নেক্সট মানে তৈরি হচ্ছে বা বিল্ড হচ্ছে, তাই তো। 7 নম্বর, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে তার মধ্যে কারেক্ট অল্টারনেটিভটা আমাদের লিখতে হবে। প্রথম নাম্বার, ইট সিন্স মর্নিং। তাহলে কী হবে, দেখো ইট সিন্স মর্নিং কেমন মিনিংলেস টাইপের হচ্ছে, তাহলে এটাকে লিখবো। দেখো ইট রেন্স সিন্স মর্নিং, ভালো লাগছে না। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এটা হতে পারে হ্যাজ বিন রেনিং। বি নাম্বার, লাস্ট সানডে আই ড্যাশ টু দ্য জু। এখানে আমি গেছিলাম লাস্ট, তাহলে এটা কী হবে, আলটিমেটলি পাস্টের ফর্ম, তাহলে এখানে অবশ্যই ওয়েন্ট হবে, তো WENT হবে। সি নাম্বার, আই উইল ড্যাশ ওয়াজ এম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। এখানে হবে উইল বি হবে। এবার রাইটিং স্কেলের কিছু প্রশ্ন তোমাদের জন্য কিন্তু সেপারেট রাইটিং স্কেলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে, নোটিশের উপর একটা দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট নোটিশ যেগুলো রয়েছে ক্লাস 9-এও লাগবে, 10-এও লাগবে, এমনকি ক্লাস 12 আর 4th সেমিস্টারেও লাগবে, সেগুলো প্রেডিকশন করে বানানো হয়েছে। তো যাও তুমি প্লে লিস্টে যাও, দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আছে, তার পাশাপাশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের নোট রয়েছে এবং প্রচুর মডেল কোশ্চেন সেট তোমাদের জন্য বানানো হয়েছে। পড়ো, একটা বেটার রেজাল্ট করো, আর পরীক্ষার পরে রেজাল্টের পরে কিন্তু অবশ্যই কমেন্ট ভরে দিবে যে দাদা এরকম এত % পেলাম বা একটা ভালো রেজাল্ট করলাম। তো তোমার কাছে কিন্তু এই রেজাল্টটাই আমি চাই। আর ক্লাস 9 দেখো 9 অনেকটা হার্ড, যে যাই বলুক না কেন, ক্লাস 9-এর আমি 9-এর পড়াই, তো এখানে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, 9-এর ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সটা 11-12-এর অনেক টপিক কিন্তু এখানে হালকা হালকা করে দেওয়া আছে, তো যে কারণে 9টা অতটা ইজি না। লাইফ সায়েন্সটা ওরকমই, সায়েন্স পার্টটা 9-এর জন্য যথেষ্ট হার্ড। ক্লাস 10 কেমন, ক্লাস 10 যথেষ্ট ইজি, 9-এর থেকে অনেক ইজি। তো যা হয়েছে 9-এর ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব রিভিশন করো, যেগুলো পড়া হয়েছে, যেগুলো জানা আছে সেগুলো বারবার রিভিশন করো, যতবার পারছো রিভিশন করো, রিল্যাক্স হও আর পরীক্ষা দিতে যাও, যা পারছো লজিক্যালি বানিয়ে লিখে আসো। আর ক্লাস 10-এর জন্য আমি ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স তোমাদেরকে পড়াবো, আমি ভেবেছি, দেখা যাক কতটা পড়তে পারি। আশা রাখলাম যে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্যাচ খুলবো, হয়তো ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারিতে, তো তোমরা অবশ্যই জয়েন করো। ফিসের ব্যাপারটা এখনও কিছু বলবো না, আর নিলেও খুব সামান্য একটা নেব, যেটা অ্যাফোর্ড করতে পারবে সবাই, সেরকমই কিছু একটা কনসিডার করা হবে। তো অনলাইনে ক্লাস করাবো, ওকে। আর যারা ইউটিউবে পড়বে, ইউটিউবের জন্য আমি স্পেশালি ক্লাস নিয়ে আসবো, ওকে। সপ্তাহে 2 দিন বা 3 দিন যেভাবে পড়ানো হয় সেইভাবে হয়তো পড়াবো অনলাইন ব্যাচে। আর ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আসবে, তো দুটোই সাপোর্ট পাবে। সামনে যেহেতু মাধ্যমিক দিবে, সামনে নতুন একটা ক্লাসে উঠবে, তো আমি চেষ্টা করবো আমার দিক দিয়ে পূর্ণ ডেডিকেশন দেওয়ার। 8 নম্বর, রাইট এ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট। মানে রোড অ্যাক্সিডেন্টের উপর একটা আমাদের রিপোর্ট লিখতে হবে। তো রোড অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটিস সার্চ আর্জেন্ট পুলিশি ইন্টারভেনশন সাউট। তো এই ব্যাপারে দেখো বাই এ স্পেশাল করেসপন্স তোমাদের রিপোর্ট আসে, তো সেই ব্যাপারে একটা রিপোর্ট আমি তোমাদের লিখে দিলাম, একটু দেখে নাও। আর এগুলো সবই কিন্তু আমি আমার ইংলিশের রাইটিং স্কিল সাজেশনে দিয়ে দিয়েছি। অনেক ছেলে মেয়ে দেখেছো, আমি দেখলাম বেশ ভালোই ভিউ হয়েছে, তো অনেক বেস্ট ছাত্র দেখছো, ভালো। আর ক্লাস 10-এর জন্য কিন্তু টপার ব্যাচ খুলবো আর একটা, তো অবশ্যই টপার ব্যাচে জয়েন হয়ে যাবে যারা যারা পড়তে ইচ্ছুক। আচ্ছা দেখো এটা কমপ্লিটলি দেখো, ভিডিও পজ করে নাও, ওকে। নেক্সটে চলো আর একটা ইম্পর্টেন্ট দেখো, অ্যানুয়াল স্কুল সেলিব্রেশন। তো এটা নর্মাল ফরম্যাট, এটা বুঝিয়ে দিয়েছি তোমাদের রাইটিং স্কিলে, তো ওইগুলোই দিলাম এখানে। দেখো ভিডিও পজ করো,
এই ভিডিওতে তোমাদেরকে আমি কিন্তু টেকনিক দেখালাম সিন অ্যান্ড সিন সলভ করার, তো অবশ্যই টেকনিকগুলো ফলো করবে, পরীক্ষাতে কোনো কিছু ছেড়ে এসো না। হ্যাঁ, ওকে। নেক্সটে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর। এডিটর লেটার খুব আসে, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যান, এই ব্যাপারে লিখতে বলা হচ্ছে। তো এখানে দেখো লেখা আছে অ্যান্সারগুলো, ভিডিও পজ করো দেখো। আর এই ব্যাপারে ডিটেলস কিন্তু সাজেশন দেওয়া আছে, সেই সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো সবই পেয়ে যাবে। আর কমনও আসছে যে প্রচুর স্কুলে, অবশ্য কমন আসুক না আসুক প্যাটার্ন ফলো করলে বাণী অনেকটাই লিখতে পারবে, তো অবশ্যই সেটার মধ্যে খেয়াল করবে। টপার চয়েস দাদার ক্লাসরুম, সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।